নমস্কার, আপনাদের সবাইকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আর এই বুধবারের দুপুরবেলার প্রোগ্রামে প্রচুর ভিউয়ারশিপ আমরা এটাও জানতে পারি বা পারলাম। এখন আজকে যে বিষয় থাকবে সেটা খুব ইন্টারেস্টিং। আমরা বহু আগে যারা ইতিহাস বা পুরাণ এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করি, তারা দেখেছি যে সাধু সন্তরা তারা মন্ত্রের বলে বিশেষ শক্তি তারা লাভ করে, এবং এই কারণের জন্য যারা গঙ্গোত্রী গেছেন বা কেদারনাথ গেছেন বা মানস সরোবর গেছেন বা তিব্বতের কোনো কোনো অংশ গেছেন বা কৈলাস গেছেন, তারা দেখেছেন যে সেখানে রাস্তার পাশে ওই চূড়ান্ত ঠান্ডার মধ্যে সাধুরা বা সাধু থেকেও বলা ভালো যারা তপস্বী, যারা তপস্যা করেন, তারা তপস্যা করছেন এবং ওই ঠান্ডার মধ্যে তারা চলাচল করছেন। আপনি যেখানে শীত বাঁচানোর জন্য 2-3টে সোয়েটার, উলেন কটসুল, ওপরে জ্যাকেট পরে রয়েছেন, তারা সম্পূর্ণ খালি গায়ে বা গায়ে একটা পাতলা কাপড় জড়িয়ে নিয়ে তারা রয়েছেন সেখানে। বহু মানুষ আমায় প্রশ্ন করেছেন যে এটা কি করে সম্ভব। এটা একমাত্র সম্ভব মন্ত্রের বলে, তন্ত্রের জাগরণ অর্থাৎ তনু জাগরণ। আমাদের যে শরীর, মন্ত্রের মাধ্যমে আমাদের যে শরীর বা দেহ, তার জাগৃতি ঘটে, তাতে একটা পাওয়ার তৈরি হয়, শক্তি তৈরি হয়, যার জন্যই চূড়ান্ত ঠান্ডা, যেখানে আপনি এত প্রোটেকশন নিয়ে যাচ্ছেন তাও ঠান্ডায় থরথর করে কাঁপছেন, কিন্তু সাধুরা, মুনিরা, ঋষিরা বা তপস্বীরা তারা কিন্তু ওই ঠান্ডার মধ্যে তারা তপস্যা করছেন দিনের পর দিন। এমন এমন জায়গায় তারা তপস্যা করছেন যে যেখানে আমি একদম প্রত্যক্ষদর্শীর কথা শুনে বলছি যে সেখানে চট করে খাবার দোকান বা খাবার জোগাড় করা বা খাবার রান্না করে খাওয়ার তার সেরকম ব্যবস্থাও নেই। তার মানে দিন হোক অথবা রাত তারা তপস্যা করে যাচ্ছেন। কখন তাদের তপস্যা ভাঙছে, কী বা তারা খাচ্ছেন, কেই বা তাদের খাবার জোগাড় করছে, সেটা একমাত্র ঈশ্বর জানেন। কিচ্ছু নেই, ফাঁকা শুনশান একটা বরফের মধ্যে, স্তূপের উপরে, পাহাড়ের উপরে বসে তারা তপস্যা করছে। কি করে সম্ভব? আজকে আমরা জানবো আজকের এই বিশেষ অনুষ্ঠানে যে মন্ত্রের বলে কি হতে পারে এবং কোন মন্ত্র বাজিমাত করতে পারে, কোন মন্ত্র আপনাকে বিশেষ শক্তি দিতে পারে। অর্থাৎ সেই আমরা দেখুন, আমরা সবচেয়ে বড় কথা, আমরা ব্যস্ততার নাম দিয়ে, আমরা খুব ব্যস্ত, এই নাম দিয়ে, এই অজুহাতে আমরা ওই কোনো রকম একটা এক আঙুলে প্রণাম করে নিলাম বা ঠাকুরের দিকে একটু তাকিয়ে প্রণাম করে নিলাম। ঠাকুরের সামনে বসে সময় দেওয়ার সময় আমাদের বহু মানুষের নেই। মন্ত্র পড়া তো অনেক দূরের কথা। 108 বার মন্ত্র জপ করা এ দূরের কথা, সময় কোথায়, মানুষ ছুটছে। তো আজকে অনন্যাদি আমাদেরকে বলবেন যে মন্ত্রের গুরুত্ব আর কোন মন্ত্র আপনাকে জীবনে বাজিমাত করতে সাহায্য করবে। আসুন আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আমাদের দিদি অনন্যাদি রয়েছেন। স্বাগত তোমায় অনুষ্ঠানে। দেখো, আমাদের তো মন্ত্রের দ্বারা অনেক কিছুই সম্ভব, তুমি তো বলেই দিলে, আমি আর কি বলবো। তো যাই হোক, এই একটা মন্ত্র আছে হনুমানজির, যে এই মন্ত্রটা পাঠ করলে তুমি সর্বরোগ থেকে রেহাই পেতে পারো, তোমার শত্রুতা নাশ হতে পারে, তুমি সর্বজনের কাছে ভালো থাকতে পারো। হ্যাঁ, সেই মন্ত্রটি হলো ওং হনুমতে রামদূতায় রুদ্রবতায় সর্বশত্রু সংহরণায় সর্ববশীকরণায় সর্বরোগ হরায় রামদূতায় স্বাহা। এই মন্ত্রটা যদি আমরা রেগুলার পাঠ করতে পারি, আমরা অনেক কিছু মানে দিক থেকে ভালো থাকতে পারি। এরকম বহু মন্ত্র আছে, আমি মাঝে মাঝেই বলবো এক একটা করে। তো এই মন্ত্রটা কিন্তু অনেক দিক থেকে ভালো থাকে। এটা হচ্ছে মানে বজরংবলীর মন্ত্র। হ্যাঁ, আর এমনি তো শর্টে বলা যায় ওং হং হনুমতে নমঃ, সেটা একটা আলাদা। আর এইটা হলো এতগুলো জিনিস নিয়ে আমি কাজ নিয়ে বলছি, যেমন শত্রুনাশ, হ্যাঁ, যেমন শরীর আরোগ্য, এটাও আমাদের দরকার জীবনে। আবার তেমনি আবার আমাদের সবার সঙ্গে যাতে ভালো থাকতে পারি, সর্ববশীকরণ, সবার সঙ্গে কথাবার্তা ভালো হয়, তার জন্য। তাহলে এটা একটা কত বড় মন্ত্র বলো তো তুমি। তাহলে কবার করে এটা পড়বে আর 108 বার তো পড়তে পারলে, নিয়মটা কি? 108 বার পড়তে পারলে তো খুব ভালোই হয়। কখন? সময় সকালবেলা স্নান করে উঠে, হ্যাঁ, আবার না পারলে সন্ধেবেলা জামা কাপড় ছেড়ে, হ্যাঁ, ঠাকুরের সামনে ধূপকাঠি দেখিয়ে করুক। না পারলে একবার করেই রোজ করুন না, রেগুলার করে। ঈশ্বর কিন্তু সব দেখেন। আপনি ভালোটা করলে যেমন দেখেন, খারাপটা করলেও তেমন দেখেন। আপনি সময় দিতে পারছেন না সেটাও যেমন দেখেন, আবার অতি
মানে পারছেন না, টাইম নেই, তার মধ্যে দিয়েও আপনি করছেন, সেটাও কিন্তু ঈশ্বর দেখেন। কাজেই আপনি আপনার সুবিধা মতন করবেন। ঠিক। ঈশ্বরের নাম করাটাই একটা সবচাইতে ভালো বড় কাজ, বিষয়। হ্যাঁ, সবচাইতে বড় বিষয়। হুম। এই হলো ব্যাপার। ঠিক, আপনারাও তাই করবেন। আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ম আপনাদেরকে বলবো, সেই নিয়মগুলো যদি ফলো করা যায় তাহলে দেখুন এই মন্ত্র পড়তে গেলে বা নিয়ম করতে গেলে আদতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সার দরকার না, নেই। কিচ্ছু না। এটা হচ্ছে একদম অ্যাবসলিউটলি ফ্রি গিফট একটা আপনাদের জন্য। এই মন্ত্র পাঠ করলে আপনি দেখুন আপনি কিরকম থাকছেন। এবার ডেভেলপমেন্ট তো হবেই, এবার যে যে জায়গাগুলো সমস্যা হবে আবার সেগুলো নিয়ে আমরা পরবর্তীকালে অবশ্যই আলোচনা করব। অ্যাস্ট্রোলজিতে গাইডলাইন নেব, তার জন্য রেমেডি দরকার হলে নেব। কিন্তু এমন কিছু প্রবলেম আছে যেগুলোর জন্য রেমেডি নেওয়ার দরকার হয় না, অ্যাস্ট্রোলজারের কাছে আসারও প্রয়োজন হয় না। কিন্তু আমরা কি হয়, আমরা অ্যাংজাইটির মধ্যে পড়ে যাই, উৎকণ্ঠার মধ্যে পড়ে যাই, চিন্তা করি। সেটা না করে এই নিয়ম, মন্ত্র, উপাচার, গাইডলাইন এগুলোকে মানলে মানুষের জীবনে শান্তি, স্থিতি, সমৃদ্ধি, উন্নতি এই সব আসে। সবগুলোই আসবে। সবগুলোই আসবে। আপনি, আমার তো মনে হয়, কারণ আমি নিজে মন্ত্র পাঠ করে নিজে তার গুণ পেয়েছি, যদি আপনি মোটামুটিভাবে 6 মাস থেকে 1 বছর কোনো একটি মন্ত্র পার ডে 108 বার করে পড়তে পারেন, করতে পারেন মন দিয়ে, তাহলে দেখবেন তার ডেভেলপমেন্ট আপনার আসবেই বাধ্য। আপনি যে দেবতাকে বা যে ঈশ্বরকে আপনার ভালো লাগে, আপনার ভালো লাগে। কেনই ভালো লাগার প্রসঙ্গটা আসছে, কারণ ভালো না লাগলে আপনি মন দিয়ে প্রত্যেকদিন 108 বার করতে পারবে না। আপনার মনে হবে অধৈর্য মনে হবে নিজেকে। এবার দেখুন এক একজনের জন্ম ছক এক এক রকম, এক একজনের গ্রহগত অবস্থান এক রকম, প্রত্যেকের মাইন্ডসেট এক এক রকম, সব মানুষ একরকম নয়। কেউ শান্ত, কেউ উগ্র, কেউ ভদ্র, কেউ উগ্র, কেউ চঞ্চল, কেউ ব্যবসার কথা ভাবছে, কেউ সম্পত্তির কথা ভাবছে, কেউ স্ত্রীর কথা ভাবছে, তো কেউ বন্ধুর কথা ভাবছে, কেউ অফিসে গিয়ে কি কাজ করতে হবে আজকে সেগুলো ভাবছে, 1000 বার করে তার ফোন আসছে। এগুলো তো বাস্তব, এগুলো কিন্তু এর বাইরে আপনি যেতে পারবেন না। মাথায় রাখবেন যে সংসার কিন্তু একটা পরম ধর্ম। এই যে এত নিয়ম কানুনের কথা বলা হয়, আপনি দেখা গেলো সংসার করলেনই না বা সেই দায়িত্ব নিলেন না, এটাও কিন্তু একটা বড় ধর্ম। কারণ মানুষের জীবনে কর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। দেখো, একটা কথা আছে কি জানো তো, সবচাইতে যারা সংসারে থেকে ঈশ্বরকে ডাকেন তারা হইল বড় সন্ন্যাসী, সব থেকে বড় সন্ন্যাসী। কারণ তাকে সংসারে সবকিছু করতে সংসারের নানান রকম তার মধ্যে দিয়েও ডাকছেন, পতন, টেনশন, ছেলে মেয়ে, বাচ্চা, বউ, রান্না বান্না, অশান্তি, বাজার, শান্তি অশান্তি সবকিছু ছেড়ে, মানে সবকিছু রেখে সে ঈশ্বরকে সময় দিচ্ছে। আবার যারা সাধু সন্ন্যাসী তাদের তো কিছু নেই, তারা সব সময় ডাকতেই পারে। হ্যাঁ, তাহলে এই যারা ডাকবে তাদের কিন্তু ফলটা আরো ভালো। ঠিক, এইভাবে করুন। আজকে আপনারা ফোন করুন, সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন, বা যদি মনে হয় যে সরাসরি কথা বলার দরকার নেই, আমাদের প্রোগ্রাম বহুদিন ধরে দেখছেন, আপনি সরাসরি বুকিং নাম্বারে বুকিংও করে ফেলতে পারেন, বা অনলাইনেও দেখাতে পারেন। বা অনলাইনেও মানে বুকিং করতেই হবে, অনলাইন দেখানো মানে বুকিং করতে হবে। হ্যাঁ, চেম্বারের জন্য বুকিং করতে হবে, আর অনলাইনেও আপনি দেখাতে পারেন। বুকিংটা মাস্ট করতে হবে। কোন নাম্বারে করব? 7596853615 এই নাম্বারে, যে দেখুন এই যে নিচে দেওয়া রয়েছে বুকিং নাম্বার, এই যে নিচে এই যে বুকিং নাম্বার বলে দেওয়া রয়েছে, এই নাম্বারে আপনি বুক করে নেবেন। আর সরাসরি কথা বলতে গেলে এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে। এই যে এখানে যে নাম্বার রয়েছে দেখুন, এই জায়গাটায় যাচ্ছে 6292242342 এই দুটো নাম্বারে ফোন করলে আমরা এখন আপনার সঙ্গে কথা বলতে পারবো। সমস্যা বলার দরকার নেই, দিদি আগে হরোস্কোপ দেখে বলবেন, আপনারা হ্যাঁ নাতে উত্তর দেবেন। আর আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখি, দিদির কাছে এসছেন, আপনার ভালো লেগেছে বা খারাপ লেগেছে, আপনি শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। আগে হয়তো কখনো কারোর থেকে শুনেছেন বা আপনি কখনো রেমেডি নিয়েছেন, এরকম তো প্রচুর ফোন আসে যে বড় মেয়ের জন্য রেমেডি নিয়েছি, এবার ছোট ছেলেটার জন্য বা ছোট মেয়েটার জন্য দেখাবো, বা বড়টার জন্য গিয়েছিলাম, আপনি বলেছেন রেমেডি আজকে এখন দরকার নেই, ছোটটার রেমেডি করা হয়েছিল, এখন বড়টার এই প্রবলেম হচ্ছে, এখন আমি কি করব? এরকম বহু শাওড়াফুলিতেই যেমন আমার গতদিন চেম্বার ছিল, তাই ভদ্রমহিলা বললো মেয়ের জন্য এসেছিলাম, বিয়ে হয়ে গেছে 1 মাসের মধ্যে, আপনি যা বলেছিলেন সরকারি চাকরির ছেলে হবে না, আমি বলেছিলাম দেখুন না যদি হয়। আমি করাবার কে? এখানে ছকে যা থাকবে আমি তো সেটাই বলবো। বলছে একেবারে আপনার কথা ফুলে গেছে, না সরকারি চাকরি না হয় না হোক, ভালো ছেলে তো পেয়েছি, তো এইবার আমার ছেলেটার করে দিন। তো এরমই তো হয়, আমি যেটা না থাকবে আমাকে দেবাশিস বলাতে পারবে না। আমি কারোর মুখ রেখে মন রেখে কথা বলি না, সেটা তো উচিত নয়। বাস্তব একদিন, কারণ আজকে যেটা হবে না কাল আবার তোমার কাছে তার জবাব দিই। হ্যাঁ, বাস্তব। আমি ভীষণ প্র্যাকটিক্যাল লোক ভাই, আমি বাস্তবকে বাদ দিয়ে জানি কিচ্ছু হয় না। ঠিক,
কাজে মানুষকে প্র্যাকটিক্যাল হতে হবে। মিথ্যের আশ্রয় নিয়ে কি লাভ ভাই? ঠিকই। আর আগের থেকে ভালো খারাপ এগুলো বলে দেওয়াই ভালো। হ্যাঁ, ভালো শুনে আপাতভাবে আপনার মনে ভালো লাগবে। অনেকে আবার এসে বলে হ্যাঁ। দিদি আপনি সবাই বলেছে হবে, আপনি বলেছেন হবে না, কিন্তু সত্যি কথাই দেখলাম কারুর কথা মিললো না, আপনার কথাটাই মিললো, তখন আপনাকে আমার খুব খারাপ লেগেছিল যে সবাই বলছে হবে আর আপনি একলা বললেন হবে না। আমি বললাম দেখো আমি তো দেখতে পাচ্ছি না, এখন আমি কি বলবো। কাজেই এটা আমি করে থাকি, চেষ্টা করি যে এটা কি আমি দেখি যে ছকে যদি কিছু থাকে সেখানে আমি করার চেষ্টা করি যে যাতে আমার যে গাড়িটা একটু জন্য আটকে আছে, যেতে পারছে না, একটু খারাপ হয়ে গেছে, চাকাটা একটু লিক হয়ে গেছে, জানি সেটা সারালেই গাড়িটা গড়গড় করে চলে যাবে, তাহলে সেই কাজটা করে দিলেই কাজটা হয়ে যাবে। আমরা সেটুকুও কিন্তু অনেকে করতে চাই না, আর যার ফলে আমরা ভাগ্যকে দোষ দেই, দোষারোপ করি আমার ভাগ্যে নেই। কিন্তু ভাগ্যে যা আছে আছে, আমাকেও তো চেষ্টা করতে হবে রে বাবা। চেষ্টা ছাড়া কিছু হয় না পৃথিবীতে, কঠোর পরিশ্রম করতেই হবে। ঠিক। চলো একজন ফোনে রয়েছেন, নিয়ে নি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, আমার নাম জয়প্রকাশ হালদার। জয়প্রকাশ হালদার, আপনি কোথা থেকে বলছেন? আমি নদিয়া জেলার রানাঘাট থেকে বলছি। নদিয়া জেলার রানাঘাট থেকে বলছেন। দিদির প্রোগ্রাম আজকে কি প্রথম দেখা নাকি আগেও দেখেছেন? এর আগেও দেখেছি, আজকে সরাসরি কথা বলতে পারি। আচ্ছা, আর একটু পরিষ্কার করে বলবেন। একটু হ্যাঁ জোরে জয়প্রকাশ বলুন, দা, জোরে। একটু পরিষ্কার করে জোরে। আজকে কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, হ্যালো, আজকে বলুন। কার সম্পর্কে জানবেন? আজকে নমস্কার ম্যাডাম। আজকে হ্যাঁ, কার তাই সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমার সম্পর্কে জানতে চাই। বলুন, আপনার জন্ম তারিখ বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 13/12/1996। 13/12/1996। আচ্ছা, টাইম বলুন। টাইম সকাল 11টা। সকাল 11টা। আর বার্থ প্লেস? হ্যাঁ, জন- রানাঘাট। রানাঘাট। আচ্ছা, এবার একটু ওয়েট করুন। হ্যাঁ, একটু ওয়েট করুন। ছকটা দেখে দিদি বলবেন, আপনি হ্যাঁ নাতে মিলিয়ে উত্তর দেবেন। হ্যাঁ হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। ঠিক আছে? কুম্ভ লগ্ন মকর রাশি, সেদিন ছিল শুক্রবার, আপনার জানা আছে? হ্যাঁ, আমার জানা আছে। বাস, তাহলে লাইনে থাকুন, অন্য কিছু বলছি এবার। আচ্ছা, এইবার বলবো যেটা সেটা হলো আপনার জানার বিষয় হলো আপনি পড়াশোনাও যে খুব বেশি করেছেন এরকমটা দেখতে পাচ্ছি না চকে। ভুল না ঠিক আগে আপনি আমায় বলবেন। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। ওই তো বললাম তো, সেটা তো খুব বেশি হলো না। বিয়ে মানে হচ্ছে হ্যাঁ, এটা নরমাল এডুকেশন হয়েছে। নরমাল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, নরমালি। হ্যাঁ, এবার সেই ক্ষেত্রে আপনি আবার ভালো চাকরিও খুঁজছেন। এইবার সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্থের জায়গাটা ভালো নেই, আপনি শাপিত দোষে আক্রান্ত। বুঝতে পেরেছেন? এই শাপিত দোষ থাকলে পরে কোনো কাজ কিছুতেই হতে চায় না, আচ্ছা, অর্থের জায়গাটা একেবারে ব্লক করে রাখবে, শাপিত দোষ হ্যাঁ। মানে কোনোভাবে কোনো কাজ হতে দেবে না। এবং অথচ উনি কিন্তু হাই অ্যাম্বিশাস, ভালো খাবো, ভালো পরবো, ঘোরাফেরা করব, এই ধরনের মেন্টালিটির। ভুল না ঠিক আগে বলবেন। না 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 ম্যাডাম, আমি নরমালি যে কোনো একটা মানে আমার একটা গভর্নমেন্ট জব হলে হবে এরকম এই, আমি। দেখো তাহলে এই যে না, না, দেখেছো, তাহলে আমি এটা হাই চেষ্টা অ্যাম্বিশাস হলো না? আজকের দিনে হ্যাঁ? দাঁড়িয়ে আজকাল দিনে একটা government job পাওয়া- গভর্নমেন্ট জব পাওয়া মানে ভগবানের দর্শন পাওয়া। হ্যাঁ, তা আপনি বলছেন আপনার হাই অ্যাম্বিশাস নয়, আপনি নরমাল। আপনার চাইতে দেখুন গিয়ে কত ভালো ভালো রেজাল্ট করা ছেলেরা চাকরি পাচ্ছেন। আমি কিন্তু স্পষ্ট বক্তা, আমি বলছি আপনার খারাপ লাগছে শুনতে। দেখুন সবাই ভালো চায়, সরকারি হ্যাঁ, চাকরি কিন্তু- পাওয়া মানে তার অ্যাম্বিশন আছে। হ্যাঁ ওনার অ্যাম্বিশন আছে তো। তাহলে উনি বললেন না ম্যাম আমার না, আমি শুধু সরকারি চাকরি চাই। ভাই এটা বললে হবে? সরকারি চাকরি না বলে যদি আপনি বলতেন আমার মোটামুটি 10,000 একটা চাকরি টাকার হলেও মধ্যে একটা হ্যাঁ, চাকরি হ্যাঁ। হলেই হবে আমার প্রাইভেট যে কোনো একটা, হ্যাঁ। তাহলে বোঝা যেত যে আপনার অ্যাম্বিশন নেই, আপনার মোটামুটি চলার মতো একটা হলেই হলো। সরকারি চাকরি চাইছেন মানে ক্যান ইউ ইমাজিন, ইওর ডিমান্ড ইজ টু হাই। হ্যাঁ, সরকারি চাকরি ক্র্যাক করা, সরকারি চাকরি পাওয়া ইটস খুব ডিফিকাল্ট। মানে এখনকার বাজারে এখন তবে হয় না তা নয়, হয়, ডেফিনেটলি হয় এখনকার বাজারে। হ্যাঁ। হ্যাঁ,
আমি সেই জন্য চেষ্টাও করেছি। আমি তো মানে মেনলি পুলিশের জন্য চেষ্টা করতাম, পুলিশের চাকরি ক্র্যাকও করেছি, কিন্তু আমার ফিজিক্যালি প্রবলেমের জন্য মানে আমার হাইটটার জন্য আমি আজকে সমস্যায় ভুগছি। মানে আমার হাইট লাগবে 167, আমার হাইট হচ্ছে 166.6। মানে আমার হাইটে মেজারমেন্টে গিয়ে আমি বাদ গেছি। আমি এক্সাম দিয়ে পাসও করেছি। ওই তো যেভাবেই হোক আপনাকে তো আটকে দেবে রে বাবা, হ্যাঁ। যেভাবেই হোক আপনাকে আটকে দেবে। তার কারণ ওই যে আপনার অর্থের জায়গায় কেতু বসে আছে। পারলে আপনি যা বললাম এটা ঠিক করে নেন, বুঝতে পেরেছেন? কি করতে হবে আমাকে এর এই জন্য? যে, ওই আপনার যে সাপির দোষ আছে এটা ঠিক করে নেন, যান। এবং আপনাকে বৃহস্পতির জায়গাটাও মানে অর্থের জায়গাটাও ভালো করতে হবে। ঠিক আছে, যান, ছাড়ুন। বুঝতে পারলেন কি বললো? আমার দিক থেকে ওটা করলাম। হ্যাঁ, বলছি কবে কি দাও, আমি তো আমার দিক থেকে 100% কর্ম করে যাচ্ছি। হ্যাঁ, কর্ম করুন, চেষ্টা করতে তো অসুবিধা নেই রে বাবা, আমি তো বারণ করিনি, আপনি চেষ্টা করুন। কিন্তু আপনার ছকে যেটা খারাপ হয়ে আছে সেটাকে তো আমি ভালো করতে পারবো না যতক্ষণ না আপনি সেটাকে ঠিক করছেন। ঠিক আছে, কাউকে দেখিয়ে এটা ঠিক করে নিন, যান। বুঝতে পারলেন? বেশ, ঠিক আছে। ইয়ের তারিখ হলো হচ্ছে যে আপনার নিচে হেল্পলাইন নাম্বার হচ্ছে 757596853615। এই নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। যাদের মনে হচ্ছে আজকে ফোন পাচ্ছেন না তারাও বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। বুকিং নাম্বার আপনি পাবেন, আর বুকিং নাম্বার এরকম না যে এক্ষুনি করতে হবে, আপনি প্রোগ্রামটার পরে ঠান্ডা মাথায় ফোন করে বুক করে নিন। কবে কোথায় কোন চেম্বার। আরেকজন ফোনে আছেন, আমি নিয়ে আপনাদেরকে আমি চেম্বার বলে দেবো, ডেট ওয়াইজ ডে ওয়াইজ কবে কোথায় চেম্বার আছে বলে দেবো, আপনাদের সুবিধা হবে তাতে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, বলুন বলুন কোথা থেকে বলুন। বলছেন দিদি? হ্যাঁ, আমি যাদবপুর থেকে দেবযানী ঘোষ বলছিলাম। আমি আমার মেয়ের সম্পর্কে, মেয়ের বিয়ে, একটু ব্যবসা সম্পর্কে জানতে চাই। আপনি আমাকে মেয়ের জন্ম তারিখ বলুন। আমার মেয়ের জন্ম তারিখ হচ্ছে 20 ফেব্রুয়ারি। 20 ফেব্রুয়ারি মানে 22। হ্যাঁ, 20 ফেব্রুয়ারি 1997। 1997। বয়স, সময়টা? টাইম বলুন। সময় হচ্ছে সকাল 10টা 5। সকাল 10:05। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতাতেই হচ্ছে জন্ম। আচ্ছা, মেষ লগ্ন, কর্কট রাশি, আপনি জানেন এটা? হ্যাঁ, জানতাম। হ্যাঁ, ঠিক আছে, লাইনে থাকুন, এবার আমি অন্য কিছু বলি। আপনার মেয়ে লম্বা বেটে নয়, দেখতে দেখতে ভালো, খুব স্বাধীন চেতা, স্পষ্ট বক্তা, লোক পরোপকারী। আমি যা বললাম এটা ভুল না ঠিক? আগে বলুন। একদম ঠিক, একদম ঠিক। একদম ঠিক। হ্যাঁ, এবং ওর একটা সবসময় না দেখবেন ওর মনের মধ্যে একটা, যদি চাকরি করে সেই চাকরিটারও পরিবর্তন হবে, আবার ব্যবসা করলে সেই ব্যবসাটাই মনে হবে যে আরেকটা কোনো ব্যবসা করা যায় যদি। স্যাটিসফাইড হয় না। হ্যাঁ, সেটাই আমি বলছি। দ্বিতীয় হ্যাঁ, নম্বর বুঝতে কথা, পেরেছি। দ্বিতীয় নম্বর কথা, ওর এই ছক ইন্ডিকেট করে নিজের ক্ষমতায় গাড়ি বাড়ি চড়া, বুঝতে পেরেছেন? তা সেই কারণেই সেটা হচ্ছে না। তার একটাই কারণ, ওর অর্থের জায়গায় রাহুর দৃষ্টি। এই অর্থের জায়গায় রাহুর দৃষ্টি হওয়ার ফলে অর্থটা ওর না হাত থেকে বেরিয়ে যায়, রাখতে ধরে ঠিক সেইভাবে পারে না। একদম একদম, ও চেষ্টা করে কিন্তু পারে না। একদম ঠিক। পারবে না তো, এটা তো গ্রহের কারণের জন্য হচ্ছে না, বুঝলেন? এইবার দেখুন, আমি যতগুলো কথা বললাম কোনটা আপনার ভুল বললাম আপনি খালি বলবেন আমাকে। না না, আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, বিয়ের ঘর খালি থাকলে বিয়ে কিন্তু হতে কিছুতেই চায় না, বুঝতে পেরেছেন কি বললাম? এটার সম্পর্কে একটু জানতে চাই কি? যে কবে নাগাদ হতে পারে, বা আমরা দেখে দেব কিনা। শুনুন, বিয়ে। এইবার আপনাকে আমি একটা কথা বলি যে বিয়েটা কবে হবে। বিয়েটা যদি দিতে চান, বিয়ের ঘর খালি থাকলে, বারবার করে বলছি, বিয়ে হতে চায় না। অতএব এই বিয়ের জায়গাটা আপনাকে ঠিক করতে হবে, বুঝতে পেরেছেন কি বললাম? আপনার বাড়ি হ্যাঁ। থেকে খুব একটা দূরে, খুব দূরেও হবে না, আবার খুব কাছেও বিয়ে হবে না। ছেলেটা বা ছেলের বাড়ি দক্ষিণ অথবা পশ্চিম দিকে হবে আপনার বাড়ি থেকে। দেখতে মোটামুটি ভালো,
কিন্তু দেখলে মনে হবে ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না, কিন্তু যখন সে রাগ হবে না মারাত্মক। তবে খুব কর্মঠ ছেলে কিন্তু পাবে না আপনার মেয়ে। অনেক ছেলে আছে, মেয়েরাও যেমন খুব এই কাজটা করতে করতে আরেকটা কাজ করে আসছে, মানে দাপা খাপা যাকে বলে, তাই এই ধরনের হবে না, বুঝতে পেরেছেন? আপনার মেয়ে কর্মঠ হবে কিন্তু জামাই কর্মঠ হবে না, আচ্ছা বুঝতে পেরেছেন? আপনি যত তাড়াতাড়ি পারেন এই জায়গা ঠিক করুন, তাহলে এই বছরই বিয়ে হয়ে যাবে ওর। এবং- আচ্ছা, এই বছর ওকে কি আমরা দেখে দেবো, সেটাই বেটার? হ্যাঁ, দেখে দেবেন, কারণ ওর এখানে ছন্ন ছাড়া যোগ হয়ে আছে, এই যোগটা ভালো নয় বিয়ের ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? আচ্ছা দেখে তো দেবেন, কিন্তু ব্যাপার হচ্ছে এই ভালো পাত্র পাওয়াটাও আজকে কিন্তু একটা খুব বড় বিরাট ব্যাপার। জায়গা, বিরাট বুঝতে পারছেন? জায়গা। তো কাজেই সেটা কতটা পাবেন না পাবেন, হ্যাঁ তার জন্য ওর এই যে ছকটাকে একটু রেকটিফাই করে নিলে ওর দেখবেন ভালো ভালো যোগাযোগ আছে, হ্যাঁ, আমাদের হ্যাঁ। চয়েস করার অপশন থাকবে। তারপরে শুধু কি এই বিয়ের ঘর খালি থাকলে বিয়ে হতে দেবে না, অতএব আপনি ইমিডিয়েট কারোর সঙ্গে যোগাযোগ করে নিন, যান, তাহলে এই বছরই বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফোন করবার জন্য। আসুন আপনাদেরকে চেম্বার বলি। 17 তারিখ হচ্ছে মালদাতে বসবেন দিদি, 22 তারিখে বোলপুরে থাকবেন, 24 তারিখে কাঁথিতে থাকবেন, 25 তারিখে হচ্ছে খড়গপুরে থাকবেন। ইমিডিয়েট এগুলোর জন্য বুক করুন, এগুলোর কিন্তু বুকিং সময় প্রায় শেষের দিকে। 26 তারিখ তমলুক থাকবেন, 29 তারিখ গড়িয়াহাট থাকবেন, 31 তারিখে থাকবেন হচ্ছে কৃষ্ণনগর। এই হচ্ছে এই মাসের শিডিউল শেষ হয়ে গেল। একটা জিনিস শেষ হয়েও হলো না, সেটা পরে বলছি। 3 তারিখ হচ্ছে শ্যামবাজার চেম্বার জুনে, 7 তারিখ হচ্ছে শিলিগুড়িতে চেম্বার, 10 তারিখ হচ্ছে বারাসাতে চেম্বার সামনের মাসে জুনে, 15 তারিখ হচ্ছে শেওড়াপুলির চেম্বার, 19 তারিখে গড়িয়াহাট চেম্বার, 21 তারিখে দুর্গাপুর চেম্বার, 23 তারিখে বহরমপুর চেম্বার, 25 তারিখে হাওড়ায় চেম্বার। তাহলে এ মাসে কি শেষ হয়ে হলো না, সেটা হচ্ছে ফলহারিণী অমাবস্যার অমাবস্যা। বুকিং চলছে। হ্যাঁ। ফলহারিণী অমাবস্যা মিস করা মানে কিন্তু একটা বড় অনেকটাই মিস করা হয়ে যাবে। অমাবস্যায় মানে মায়ের কাছে প্রার্থনা করা বা যজ্ঞ আদি করা বা মায়ের কাছে পুজো দেওয়া বা গ্রহদোষ খণ্ডন করা সবটাই কিন্তু টু মাচ এফেক্টিভ, অর্থাৎ অনেক বেশি কার্যকরী সাধারণ সময়ের চাইতে। হ্যাঁ, কারণ অন্য সময় মাথায় চাইতে। রাখবেন যে ওই যে যজ্ঞর এই যে পুজোর দিনগুলো ক্যালেন্ডারে বা পঞ্জিকায় নির্দিষ্ট হয় ওইভাবেই, কারণ ওই দিন গ্রহগত যোগটা পজিটিভ থাকে। না হলে তো আমাদের মনে হতো যে শীতকালে খুব ওয়েদার ভালো থাকে, শীতকালেই দুর্গাপুজোটা করে নিলে তা ভালো, তো হবে না। বা সরস্বতী পুজোর সময় সকালে স্নান করতে অসুবিধা হয়, খুব ঠান্ডা থাকে সকালবেলায়, উপোস থাকতে হয়, স্নান করে পুজোতে বসতে হয়, থাক অত শীতে দরকার নেই, বৈশাখ মাসের প্রথম দিকে করে নি, হয় না। তার কারণ ওইভাবেই পঞ্জিকাকাররা যোগ তৈরি করেছেন, যারা পঞ্জিকা তৈরি করেন, ঠিক ওই সময় গ্রহগত অবস্থান, পৃথিবীর অবস্থান এবং আমাদের হরোস্কোপের অবস্থান এমন একটা জায়গায় থাকে, ওই দিন ওই পুজো হয়। অর্থাৎ আপনি দুর্গা পুজোর দিন সরস্বতী পুজো করলে লাভ নেই, যেদিন অমাবস্যা সেদিন শিব ঠাকুরের পুজো করে লাভ নেই, সেদিন আপনাকে কালী পুজোই করতে হবে। আর যখন শিবরাত্রি, মহাশিবরাত্রি, তখন শিব ঠাকুরের পুজোই করতে হবে। যোগগুলো এইভাবে তৈরি হয়েছে। আপনি নিত্য নৈমিত্য দৈনন্দিন পুজোর ব্যাপারটা অন্য, সেটা হচ্ছে আপনার মাইন্ডসেটের জন্য। বাড়ির পুজো হচ্ছে মাইন্ডসেট করা। কিন্তু বিশেষ পুজো লোকে করে কেন? সত্যনারায়ণের সিন্নি দেওয়া বা বিশেষ পুজো কেন করে লোকে? তার কারণ ওই সময় তার যোগ তৈরি হয়, যোগটা গ্রহগত। মন্দিরটাকে বা দেবতাটাকে একটা সিম্বলিক হিসাবে ব্যবহার করেছেন শাস্ত্রকারেরা, যাতে মানুষ অ্যাটলিস্ট কিছুক্ষণ ঠাকুরের সামনে বসে, আর কোনো কারণ নেই। আজকে আমরা এখানে শেষ করব। অবশ্যই অনলাইনে আপনি যোগাযোগ করতে পারেন, দিদির ইউটিউবে দেখে নেবেন, বিস্তারিত আছে সিটিভিএন এর ইউটিউব পেজে দেখে নেবেন। এই প্রোগ্রাম আপলোড করা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শনিবার দুপুর 1:35 আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার দিদিকে, নমস্কার সবাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।